ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 21। আজকের ভিডিওতে দেখানো হবে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদে ৩৬,০০০ টাকা রেখে গেছেন এবং ওনার ওয়ারিশ হিসেবে ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন স্বামী, মাতা, পিতা, ৩ জন ওয়ারিশ। এই ৩ জনের মাঝে ৩৬,০০০ টাকা ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করা হবে তা দেখানো হচ্ছে। উল্লেখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, মাতা পাবে 6/1, পিতা পাবে 6/1, সাথে উনি আসাবাও হবেন। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। 3 ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এই 3টা সংখ্যার লসাগু বের করলে 6 হয়, তাই এখানে 6 লেখা হয়েছে। 6 এর মধ্যে 2 3 বার যায়, 3 দুগুণে 6, 3 একে 3। 6 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6। 6 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6। এবার যোগ করে দেখি, 3 একে 4 আর একে তার সাথে আরেক যোগ করলে হয় 5। তো এখানে মোট অংশ হচ্ছে 6 আর এখানে পাওয়া গেছে 5। তাহলে আরো একটা অংশ বাকি আছে। এই অংশটা আসাবাগন পেয়ে থাকে অবশিষ্ট অংশভোগী হিসেবে। তো সেই হিসেবেটা পিতার ভাগে আসবে। তাও 1 + 1 = 2, অর্থাৎ পিতা মোট অংশ পাচ্ছে 2, মাতা অংশ পাচ্ছে 1 আর স্বামী পাচ্ছে 3। এখন 6 হয়ে গেছে, অর্থাৎ হাসনা আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 6 ভাগে 3 ভাগ পাবে তার স্বামী, 1 ভাগ পাবে তার মা, 2 ভাগ পাবে তার পিতা, মোট 6 ভাগ। তারপর স্থাবর অস্থাবর সকল সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্যাদি পরিশোধের পর। যদি মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে যান আর যদি ওনার জিম্মায় কোনো কর্জ থেকে থাকে তা পরিশোধ করে অবশিষ্ট সম্পদকে তার জীবিত ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হয়। এবার ৩৬,০০০ টাকা বন্টন দেখানো হচ্ছে। ৩৬,০০০কে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করলে 1 ভাগে হয় 6,০০০ টাকা। তো 6,০০০ টাকাকে এখন যার যার অংশ দিয়ে গুণ করেন, গুণ করলে কে কত পাবে তা বের হয়ে আসবে। স্বামী যেহেতু 3 অংশ পাচ্ছে, তাহলে 3 6 18,০০০ টাকা পাবে স্বামী। মা যেহেতু 1 অংশ, তো 6 একে 6, 6,০০০ টাকা মা পাবে। পিতা যেহেতু 2 অংশ পেয়েছে, তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12,০০০, 12,০০০ পাবে পিতা। এবার হিসাব করে দেখেন, 12 18 6 আর 12 মোট ৩৬,০০০ টাকা হবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত থাকলে তা জানাবেন এবং একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে শেখার এবং জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 22। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাসান সাহেবের সম্পত্তি বন্টন। হাসান সাহেব মৃত্যুবরণ করেছেন। ওনার মৃত্যুর পর দেখা গেছে ওনার নগদে ৩৬,০০০ টাকা জমা আছে। এই ৩৬,০০০ টাকা তার জীবিত ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হবে। তার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন স্ত্রী, মাতা, পিতা, এছাড়া আর কোনো ওয়ারিশ নেই। এখন এই 3 জনের মাঝে ইসলামী শরীয়তের আলোকে এই ৩৬,০০০ টাকা কিভাবে বন্টন করতে হবে তা দেখানো হচ্ছে। উল্লিখিত অবস্থায়
স্ত্রী অংশ পাবে 4/1, মাতা পাবে 3/1 এবং পিতা পাবে 6/1 প্লাস আসাবা। এখানে 3টি ভগ্নাংশ, এই 3 ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 3, 4, 3, 6, এদের রসাগু হয় 12। এখন প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে 12কে ভাগ করতে হবে। 4 12 এর মাঝে 3 বার যায়, 3 4 12, 3 1 3। স্ত্রী 3 অংশ দেওয়ার পর এখানে আছে কত? 9। 9 এর মধ্যে 3 যাবে 3 বার, 3 3 9, 3 1 3। আর 12 এর মাঝে 6 যাবে 2 বার, তাই 2 1 2। এখন 3 3 6 7 8 8 হয়েছে। আর বাকি আছে 4টি অংশ। এই 4টি অংশ পিতা আসাবা যেহেতু অবশিষ্ট অংশভোগী, সেই হিসেবে উনি প্রাপ্ত হবেন। মোট পিতা প্রাপ্ত হচ্ছে 4 2 6 অংশ। এখানে একটা জিনিস আমরা জানতে হবে, স্ত্রীকে 1/4 দেওয়ার পর বাকি রয়েছে 3/4। মায়ের প্রাপ্য অংশ হচ্ছে 4/3 এর 3/1 বা 4/1। তাছাড়া মাখরাজ যেহেতু 12, তাই স্ত্রীর 3 অংশ দেওয়ার পর বাকি থাকছে 9 অংশ। 9 এর 1/3 হয় 3, তাই মায়ের নামের নিচে 4/1 বা 3/1 উভয় অঙ্ক লেখা সঠিক হবে। তো এখানে মোট অংশ হচ্ছে 3 3 আর 6, মোট 12। স্থাবর অস্থাবর সকল সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 3 এবং পিতাকে 6 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এখন নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে। 36,000কে 12 ভাগ করতে হবে। 12 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কত টাকা পাচ্ছে তা বের হয়ে আসবে। স্ত্রী যেহেতু 3 অংশ পাবে, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9 হয়, 9,000 টাকা স্ত্রী পাবে। আর 3,000কে মায়ের অংশ যেহেতু 3, তো 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9,000 হয়, তা মা পাচ্ছে 9,000 টাকা। আর পিতা অংশ যেহেতু 6, তাহলে 3 6 18, 18,000 টাকা পাবে পিতা। তো এখানে হিসাব করে দেখেন 36,000 টাকা হয়ে গেছে। এভাবে যদি নগদ টাকার পরিবর্তে যদি সম্পত্তি রেখে যায়, জমি রেখে যায়, তাহলে তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। স্বর্ণ চাঁদি রেখে গেলেও একই নিয়মে ভাগ করে দিতে হবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত থাকলে তা জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। নীতি সিরিজ 23। আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মৃত হামিদ আক্তারের সম্পত্তি বন্টন। মৃত হামিদা আক্তার মৃত্যুবরণ করার পরে ওনার জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন ওনার স্বামী, ওনার মাতা, ওনার পিতা, ওনার 2 ভাই। মরহুমার রেখে যাওয়া সম্পদ উল্লেখিত ওয়ারিসানদের মাঝে ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করা হবে তা দেখানো হচ্ছে। এই অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, মাতা পাবে 6/1, পিতা পাবে 6/1, সাথে আসাবা হবেন 2 ভাই, এরা বঞ্চিত হবে। এই অবস্থায় ভাইগণ সম্পত্তি পাবে না। তো এখানে 3টি ভগ্নাংশ, 3 ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2 6 6। এদের লসাগু বের করলে হয় 6। এই 6 লসাগু এর মাঝে 2 3 বার যায়, 3 2 6, 3 1 3। 6 6 এর মধ্যে 1 বার যায়, 6 1 6, 6 1 6। এবার যোগ করে দেখি, 3 1 4, এদিকে 1 5। আরেকটা অংশ থেকে গেছে, এটা পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন, তাই পিতার সাথে আরো 1 যুক্ত হয়ে 2 হয়েছে। তাহলে এবার হিসাব করে দেখেন, 3 2 5, 5 1 6, মোট 6 ভাগে বিভক্ত হবে। বিশেষ দ্রষ্টব্য, মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ 6/1। যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়।
স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেওয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে। উনি রেখে গেছেন 34,000 টাকা। 34কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 6। এই 6কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কত টাকা পাবে তা বের হয়ে আসবে। 318,000 টাকা স্বামী পাবে। 6কে 6, মার অংশ যেহেতু 1, 6কে 6, 6,000 টাকা মাতা পাবে। পিতার অংশ 2 ছিল, তাই 6 দুগুণে 12, 12,000 টাকা পিতা পাবে। এ হলো 36,000 টাকা বন্টন। অনুরূপভাবে স্বর্ণ হলে স্বর্ণকেও এই নিয়ম ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় জমিকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার। ইসলামী বন্টন নীতি সিরিজ 24। মৃত হাবিব সাহেবের সম্পদ বন্টন আজকের ভিডিও আলোচ্য বিষয়। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর 36,000 টাকা নগদে রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন একজন স্ত্রী, মাতা, পিতা এবং 2 জন ভাই। উল্লেখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1, পিতা পাবে 6 ভাগের 1 প্লাস আসাবা এবং ভাইগণ হবে বঞ্চিত। এই অবস্থায় ভাইগণ সম্পদ পাবে না। তো এখানে ভগ্নাংশ পাওয়া গেছে 3টি। 3 ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 4, 6, 6। এদের লসাগু বের করলে 12 হয়, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 12 ভাগে বিভক্ত করতে হবে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সম্পত্তিটি সহজে বন্টন করার জন্য। তো 12 এর মাঝে 4 3 বার যায়, 3 4 12, 3 1 3, 6 2 বার যায়, 6 দুগুণে 12, 2 1 2, 6 দুগুণে 12, 2 1 2। তো হিসাব করে দেখি এখন 3 2 5, 5 2 7। আরো 5টি অংশ রয়ে গেছে। এই 5টি অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে পিতার অংশ হবে মোট 5 2 7। তো 7 3 10, 10 2 আর 10 আর 2 12 হয়, মোট 12 ভাগ হয়ে গেছে। তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আমাদের খেয়াল করতে হবে। মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ হয় 6 ভাগের 1, যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। তাহলে এখানে মোট অংশ যোগ করে দেখানো হচ্ছে 3। স্ত্রী 3 অংশ পাবে, মাতা 2 অংশ পাবে, পিতা 7 অংশ পাবে, মোট 12। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 2 এবং পিতাকে 7 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার ওনার রেখে যাওয়া টাকার বন্টন দেখানো হচ্ছে। 36,000 টাকা। 36,000কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3,000 টাকা। এখন এই 3,000 এর সাথে যার যার অংশকে গুণ দিলে কে কত টাকা পাবে তা বের হয়ে আসবে। স্ত্রী যেহেতু 3 অংশ, তাহলে 3 3কে 9, 9,000 টাকা পাবে স্ত্রী। মাতার যেহেতু 2 অংশ, তাহলে 3 দুগুণে 6, 6,000 টাকা পাবে মাতা। পিতার যেহেতু 7 অংশ পেয়েছে, তাহলে 3 7 21,000 টাকা পিতা পাবে। অনুরূপ উনি যদি নগদে স্বর্ণ রেখে যেতেন তাহলে তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যেত। আর যদি উনি সম্পত্তি রেখে যান, জায়গা জমি রেখে যান, তাহলে কত শতক রেখে গেছেন ওই শতক গুলোকে অত শতক জমিকে 12 ভাগ করে 1 ভাগে যা আসবে তার সাথে এই 3 2 7 দিয়ে গুণ দিলে যার যার অংশে প্রাপ্ত সম্পত্তি বের হয়ে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। আমি বন্টন নীতি সিরিজ 25। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে হামিদ আক্তারের সম্পত্তি বন্টন। মৃত হামিদ আক্তার উনি মৃত্যুবরণ করার পর সম্পদ হিসেবে উনি নগদ 36,000 টাকা রেখেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার
স্বামী, মাতা আর দাদা। উল্লেখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, মাতা পাবে 3/1, দাদা পাবে 6/1, সাথে আসাবা হবেন। তো এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। 3 ভগ্নাংশের হরগুলো যথাক্রমে 2, 3, 6। এগুলো লসাগু হয় 6। 6 লসাগু এর মধ্যে 2 3 বার যায়, 3 দুগুণে 6, 3 একে 3, 3 2 বার যায়, 3 দুগুণে 6, 2 একে 2, 6 একবার যায়, 6 একে 6। তো 3 এ 2 এ 5, 5 একে 6, মোট 6 ভাগ হয়ে গেছে। অর্থাৎ হামিদ আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করলে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সম্পদগুলো সুন্দর করে বন্টন করা যাবে। তো এখানে মোট অংশ দেখানো হচ্ছে, মোট 3, 2, 1, মোট করলে 6 হয়। এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল করার বিষয় হচ্ছে, মৃত ব্যক্তির পিতার স্থলে দাদা বর্তমান থাকলে মায়ের অংশ 3/1 হয়ে থাকে। এটা হচ্ছে খেয়াল করার বিষয়। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 2 এবং দাদাকে 1 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে। 34 কে 6 ভাগ করলে 6000 হয়, 1 ভাগে হয় 6000। এই 6000 কে যার যার অংশ দিয়ে ভাগ গুণ করলে কে কত টাকা পেয়েছে তা বের হয়ে আসবে। 3 6 18, 18,000 টাকা পাবে স্বামী, আর 6 দুগুণে 12, 12,000 টাকা পাবে মাতা, 6 একে 6, 6000 6,000 টাকা পাবে দাদা। তো এখানে মোট 34,000 টাকা বন্টন হয়ে গেছে। যদি স্বর্ণ রেখে যায় তাকেও এই নিয়ম ভাগ করতে হবে, আর যদি জমি রেখে যায় তাহলে ওই জমিকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। রহমানির রহিম, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি, সিরিজ 26। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পদ বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর নগদে 36,000 টাকা রেখে গেছেন এবং ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্ত্রী, ওনার মাতা, ওনার দাদা, এছাড়া অন্য কোনো তার ওয়ারিশ নেই। উল্লেখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4/1, মাতা পাবে 3/1 এবং দাদা পাবে 6/1 প্লাস আসাবা। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। ভগ্নাংশগুলোর হরগুলো হচ্ছে যথাক্রমে 4, 3 ও 6। এদের লসাগু বের করলে হয় 12, তাই এখানে 12 লেখা হয়েছে। এই 12 এর মধ্যে 4 3 বার যায়, 3 4 এ 12, এজন্য এখানে 3 লেখা, 3 একে 3, 3 12 এর মধ্যে 4 বার যায়, 4 একে 4, 6 12 এর মাঝে 2 বার যায়, 2 একে 2, হিসাব করে দেখি 4 এ 3 হয় 7, 7 এ 2 হয় 8, 9, 10, 11, 12, আরো 3টি অংশ থেকে গেছে। এই 3টি অংশ দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাই দাদার 2 অংশের সাথে 3 অংশ যুক্ত হয়ে মোট হবে 5। তা অর্থাৎ দাদা পাচ্ছে মোট 5 অংশ, মাতা পাচ্ছে 4টি অংশ এবং স্ত্রী পাচ্ছে 3টি অংশ। বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করতে হবে, মৃত ব্যক্তির পিতার স্থলে দাদা বর্তমান থাকলে মায়ের অংশ হয় 3/1, স্ত্রী অংশ 3, মাতার অংশ 4, দাদার অংশ 5, মোট 12। মরহুম হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3 অংশ, মাকে 4 অংশ এবং দাদাকে 5 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। এবার আসেন হাবিব সাহেবের নগদ টাকা বন্টনে।
36,000 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কতটুকু অংশ পাচ্ছে তা বের হয়ে আসবে। 3 3 9, 9,000 পাবে স্ত্রী। 3 4 12, 12,000 টাকা পাবে তার মাতা। 3 5 15, 15,000 পাবে তার দাদা। কেন মোট 36,000 টাকা বন্টন দেখানো হয়েছে। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাহলে তাকেও এই নিয়মে ভাগ করতে হবে। যদি জমি রেখে যায় তার কত শতক জমি রেখে গেছে তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 27। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মরহুমা হামিদা আক্তারের সম্পত্তি বন্টন। মরহুমা হামিদা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদ টাকা রেখে গেছেন 36,000 এবং জীবিত হওয়ার হিসেবে রেখে গেছেন ওনার স্বামী, ওনার মাতা, ওনার দাদা এবং 2 ভাইকে। উল্লিখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2 ভাগের 1, মাতা পাবে 6 ভাগের 1, দাদা পাবে 6 ভাগের 1, সাথে উনি আসাবাও হবেন। 2 ভাই বঞ্চিত হবেন। এই অবস্থায় 2 ভাই সম্পত্তি পাবে না। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। ভগ্নাংশগুলোর হচ্ছে 2 ভাগের 1, 6 ভাগের 1, 6 ভাগের 1। এই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এগুলোর লসাগু বের করলে লসাগু হয় 6, তাই এখানে 6 লেখা হয়েছে। এখন এই 6 এর মাঝে এই 2 3 বার যায় ভাগ দিলে 3 2 6, 3 একে 3, আর 6 6 এর মধ্যে একবার যায় 6 একে 6, তাই এখানে 1 লেখা হয়েছে। 6 এই 6 ও 6 এর মধ্যে একবার যায় 6 একে 6। এখন হিসাব করে দেখি 1 একে 2 হয়, 2 আর 3 এ 5 হয়। 6 এর মধ্যে 5 পাওয়া গেছে, আরেকটি অংশ রয়ে গেছে। এই একটি অংশ আসাবা হিসেবে দাদা প্রাপ্ত হবেন। তাহলে দাদার 1 এর সাথে আরো 1 যুক্ত হয়ে 2 হবে। এখন মোট 6 হয়েছে। এখানে দেখানো হয়েছে 3 যোগ 1 যোগ 2 সমান 6। অর্থাৎ মরহুমা হামিদা আক্তারের সম্পূর্ণ সম্পত্তিকে তার উল্লেখিত ওয়ারিসদের মধ্যে সুন্দরভাবে বন্টন করার জন্য 6 ভাগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এই অবস্থায় পিতা না থাকার দরুন মায়ের অংশ 3 ভাগের 1 হওয়ার কথা ছিল, তবে মৃতের ভাইগণ বর্তমান থাকায় মা 6 ভাগের 1 ভাগ অংশ পেয়েছেন। মরহুমা হামিদা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর স্বামীকে 3, মাকে 1 এবং দাদাকে 2 অংশ দেয়া হবে মরহুমার ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এবার মরহুমার রেখে যাওয়ার টাকার হিসাব। উনি নগদ টাকা রেখে গেছেন 36,000 টাকা। 36,000 কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 6,000 টাকা। এখন এই 6,000 টাকার সাথে এই যার যার অংশকে গুণ দিলে কে কতটুকু অংশ পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা হিসেবে দেখেছি স্বামীর অংশ ছিল 3, তাহলে 3 6 18,000 টাকা স্বামী পাবে। আর মায়ের অংশ যেহেতু 1 ছিল তাহলে 6 একে 6, 6,000 টাকা পাবে মা। আর দাদার অংশ যেহেতু 2 ছিল তাহলে 6 2 12,000 টাকা দাদা পাবে। অনুরূপভাবে স্বর্ণ চাঁদি রেখে গেলে তাকেও এই নিয়মে ভাগ করতে হবে। আর যদি জমি রেখে যায় তাকেও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। রহিম, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 28।
দর্শক, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পত্তি বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদ 36,000 টাকা রেখে গেছেন। জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন স্ত্রী, মাতা, দাদা এবং 2 বোন। উল্লিখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4/1, মাতা পাবে 6/1 এবং দাদা পাবে 6/1। সাথে উনি আসাবাও হবেন এবং 2 বোন বঞ্চিত হবেন, এরাও সম্পত্তি পাবে না। এখানে 3টি ভগ্নাংশ পাওয়া গেছে। এই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 4, 6 ও 6। এগুলো লসাগু বের করলে 12 হয়, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পত্তি উল্লেখিত ওয়ারিশানদের মধ্যে সুন্দর সুচারুভাবে বন্টন করার জন্য 12 ভাগে বিভক্ত করতে হবে। এখন এই 12 লসাগু এর মধ্যে প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। 4 12 এর মধ্যে 3 বার যায়, 3 4 12, 3 1 3। 6 12 এর মধ্যে 2 বার যায়, 6 2 12, 2 1 2। 6 12 এর মধ্যে 2 বার যায়, 6 2 12, 2 1 2। এখন হিসাব করে দেখেন, 2 এ 2 এ 4 হয়, 4 এ 3 এ 7 হয়। আর 5টি অংশ রয়ে গেছে। 12 এর মধ্যে 7 অংশ আর 5 অংশ রয়ে গেছে। 5 অংশ দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে দাদা 2 অংশের সাথে যুক্ত হবে 5। তো 5 এ 2 এ যোগ হয়ে 7 হয়েছে। দাদা মোট 7 পাবে, 7 অংশ পাবে। 7 8 9 10 11 12, মোট 12 ভাগ হয়ে গেছে। এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, অর্থাৎ এখানে খেয়াল করার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে মায়ের অংশ 6/1 হয়, যদিও অবস্থা ভেদে ভাই বোনরা বঞ্চিত হয়। তাহলে এখানে মোট কত অংশ বিভক্ত হয়েছে? 3 অংশ, 2 অংশ আর 7 অংশ। এগুলো যোগ করলে 12 অংশ হয়। হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সকল সম্পদ 12 ভাগ করার পর স্ত্রীকে 3, মাকে 2 এবং দাদাকে 7 অংশ দেয়া হবে। হাবিব সাহেবের ওসিয়ত ও কর্জ পরিশোধের পর উনি যদি কোনো ওসিয়ত করে যান তাহলে ওসিয়ত পুরো করতে হবে, কর্জ থাকলে কর্জ আদায় করতে হবে। এইগুলো করার পর এই সম্পত্তি বন্টনের পালা হবে। এখন উনি যে নগদ টাকা রেখেছেন তার বন্টন দেখানো হচ্ছে। নগদ টাকা হচ্ছে 36,000। এই 36 কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 3। এই 3,000 এর সাথে যার যার অংশ দিয়ে 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কতটুকু পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা হিসেবে দেখেছি স্ত্রীর অংশ পেয়েছে 3, তাহলে 3 3 9,000 টাকা পাবে স্ত্রী। আর মাতার অংশ ছিল 2, তাহলে 3 2 6,000 টাকা মাতা পাবে। আর দাদার অংশ যেহেতু 7 ছিল, তাহলে 3 7 21,000 টাকা দাদা পাবে। অনুরূপভাবে উনি যদি নগদ স্বর্ণ চাঁদি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে, আর যদি জমি রেখে যান তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার শিকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। রহিম, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 29। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর উনি নগদ 9,000 টাকা রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন ওনার মাতা, পিতা এবং একজন ভাই। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে 3/1, পিতা হবেন আসাবা আর ভাই হবে বঞ্চিত। এখানে মাতা সম্পদ পাবে 3/1, তাহলে শুধুমাত্র একটি ভগ্নাংশ এখানে পাওয়া গেছে। এই ভগ্নাংশের হর হচ্ছে 3, এই 3ই হবে লসাগু, তাই এখানে 3 লেখা হয়েছে। 3 3 এর মধ্যে 1 বার যায়, 3 1 3, তাই এখানে 1 লেখা হয়েছে। আর 2 অংশ আছে, এই 2 অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। ভাই এই অবস্থায় কোনো সম্পদ পাবে না। মোট এখানে 3 অংশ হবে।
2 আর 1, অর্থাৎ মায়ের 1 অংশ, পিতার 2 অংশ, মোট 3 অংশ। হাসনা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে হাসনা আক্তারের ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এখন ওনার রেখে যাওয়া নগদ অর্থের হিসাব, উনি রেখে গেছেন 9,000 টাকা, তাহলে 9,000 কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 3,000 টাকা। এই 3,000 টাকাকে যার যার অংশ দিয়ে গুণ দিলে কার কত অংশ তা বের হয়ে আসবে। মায়ের অংশ যেহেতু 1, তাহলে 3 একে 3,000 টাকা মা পাবে। পিতার অংশ যেহেতু 2 ছিল, তাহলে 3 দুগুণে 6,000 টাকা পিতা পাবে। 6 আর 3 9,000 টাকা বন্টন কমপ্লিট হয়েছে এখানে। অনুরূপভাবে উনি যদি নগদ স্বর্ণ চাঁদি রেখে যান, তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। আর যদি জমি রেখে যায়, ওই জমি কত শতক জমি তাকে এখানে উল্লেখ করে এই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। রহিম, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি, সিরিজ 30। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাসনা আক্তারের সম্পদ বন্টন। হাসনা আক্তার মৃত্যুবরণ করার পর নগদ উনি 18,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, পিতা, বৈপিত্রীয় ভাই 2 জন। উল্লেখিত অবস্থায় মাতা অংশ পাবে 6 ভাগের 1, পিতা হবেন আসাবা আর বৈপিত্রীয় ভাই 2 জন বঞ্চিত হবে। এই অবস্থায় তারা কোনো সম্পদ পাবে না। বৈপিত্রীয় ভাই বলতে বোঝানো হয়েছে যাদের মা 1 বাপ ভিন্ন। এখানে ভগ্নাংশ পাওয়া গেছে একটি, 6 ভাগের 1। তো এই 6 হর ই হবে লসাগু, অর্থাৎ হাসনা আক্তারের সাকুল্য সম্পত্তি তার ওয়ারিশানদের মধ্যে বন্টন করার জন্য 6 ভাগে বিভক্ত করতে হবে। তাই এখানে 6 লেখা হয়েছে। 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, তাহলে মাতার অংশ হবে 1, মা পাবে 1, আর বাকি আছে 5 অংশ। এই 5 অংশ পিতা আসাবা হিসেবে প্রাপ্ত হবেন। মোট 1 যোগ 5 সমান 6। বিশেষ দ্রষ্টব্য এখানে খেয়াল করার বিষয় হচ্ছে 2 ভাইয়ের বর্তমানে মায়ের অংশ হয় 6 ভাগের 1। পিতার বর্তমানে বৈপিত্রীয় ভাইগণ বঞ্চিত হয়। পিতা উপস্থিত থাকলে, পিতা জীবিত থাকলে বৈপিত্রীয় ভাইগণ কোন সম্পদ পায় না। হাসনা আক্তারের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং পিতাকে 2 অংশ দেয়া হবে হাসনা আক্তারের ওসিয়ত ও কর্জাদি পরিশোধের পর। এবার হাসনা আক্তারের সম্পদ অর্থাৎ রেখে যাওয়া 18,000 টাকার বন্টন দেখানো হচ্ছে। 18,000 কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 3,000। এই 3,000 কে যার যার অংশ দিয়ে গুণ দিলে কে কতটুকু পাচ্ছে তা বের হয়ে আসবে। মার অংশ যেহেতু 1, তাহলে 3 একে 3,000 টাকা মাতা প্রাপ্ত হবেন। আর পিতার অংশ যেহেতু 5 ছিল, তাহলে 3 5 15,000 টাকা পাবে পিতা। 15 আর 3 হয় 18,000। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাকেও এইভাবে বন্টন করে দিতে হবে। আর যদি জমি রেখে যায় তাকেও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।
বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে জানার এবং শিখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। রহিম। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 31। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত হাবিব সাহেবের সম্পত্তি বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদ 18,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, দাদা, এক ভাই, এক বোন। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে 6/1, দাদা অংশ পাবে 6/1, সাথে উনি আসাবাও হবেন। তো দেখা যাচ্ছে এখানে দুইটি ভগ্নাংশ পাওয়া গেছে, 6/1, 6/1। তো দুটো ভগ্নাংশের হর হচ্ছে যথাক্রমে 6 আর 6। তাহলে এই 6 আর 6 এর লসাগু হয় 6, সেই হিসেবে এখানে 6 লেখা হয়েছে। অর্থাৎ হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 6/1 ভাগ মাতা পাবে, 6/1 ভাগ দাদা পাবে এবং উল্লেখিত অংশ বন্টিত হওয়ার পরে অবশিষ্ট অংশ থাকলে দাদা অবশিষ্ট ভোগী হিসেবে, অর্থাৎ উনি আসাবা অবশিষ্ট ভোগী হিসেবে বাকি অংশটুকু দাদা পেয়ে যাবেন। এই অবস্থায় ভাই বোনেরা বঞ্চিত হবে, ভাই বোনেরা কোনো সম্পদ পাবে না। তো 6 এর মধ্যে একবার যায়, 6 একে 6, সেই হিসেবে মাতা এক ভাগ পাবে, অর্থাৎ একটি অংশ পাবে, আর দাদা এক অংশ পাবে, 6 একে 6, এক অংশ পাবে। তারপর এই দুই অংশ একে একে দুই অংশ যাওয়ার পরে 6 এর মধ্যে আরো 4টি অংশ থেকে গেছে। এই 4টি অংশ দাদা অবশিষ্ট ভোগী অর্থাৎ আসাবা হিসেবে উনি প্রাপ্ত হবেন। তাহলে দাদার অংশ হবে, আর 4 এর সাথে 1 যুক্ত হয়ে 5 হয়ে যাবে, অর্থাৎ দাদা 5 অংশ পাবে আর মাতা 1 অংশ পাবে, মোট 6 অংশ। এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল রাখতে হবে আমাদের, মৃত ব্যক্তির ভাই বোনের বর্তমানে মায়ের অংশ হয় 6/1 ভাগ, আর দাদার বর্তমানে ভাই বোনেরা বঞ্চিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে অংশ হয়েছে মায়ের অংশ 1 আর দাদার অংশ 5, মোট 6 ভাগ। তো হাবিব সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 6 ভাগ করার পর মাকে 1 এবং দাদাকে 5 অংশ দেওয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এটা আমাদের মনে রাখতে হবে, সম্পত্তি বন্টন করতে গেলে আগে মৃত ব্যক্তির ওসিয়ত আছে কিনা এবং কোনো কর্জাদি আছে কিনা এটা দেখতে হবে। ওসিয়ত এবং কর্জাদি পরিশোধ করার পরে ওয়ারিসানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। নগদ টাকার হিসাব দেখানো হচ্ছে। নগদ টাকা রেখে গেছেন উনি 18,000 টাকা। তাহলে 18,000কে 6 ভাগ করলে 1 ভাগে হয় 3 6 18, 3,000 টাকা। তা মায়ের অংশ ছিল যেহেতু 1, সেই হিসেবে 3 একে 3, অর্থাৎ 3,000 টাকা মা প্রাপ্ত হবেন। আর দাদার অংশ ছিল 5, তাও 3 5 15,000 টাকা, 15,000 টাকা দাদা পাবে 15, আর 3 হয় 18,000 টাকা মোট। এভাবে 18,000 টাকা হয়ে গেল বন্টন। আর ভাই বোনের এই অবস্থা তো সম্পদ পাবে না। অনুরূপভাবে যদি স্বর্ণ চাঁদি রেখে যায় বা জমি রেখে যায়, তাকেও এই নিয়মে বন্টন করে দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ। রাহমাতুল্লাহ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি সিরিজ 32। প্রিয় দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত আকরাম সাহেবের সম্পত্তি বন্টন। আকরাম সাহেব মৃত্যুবরণ করার পর 27,000 টাকা নগদে রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা এবং একজন ভাই আর একজন ভাতিজা। মাতা উল্লেখিত অবস্থায় মাতা অংশ পাবে 3/1 আর ভাই হবে আসাবা। ভাতিজা এই অবস্থায় বঞ্চিত হবে, কোনো সম্পত্তির মালিক হবে না। তো এখানে একটি মাত্র বংশ পাওয়া গেছে 3/1, এই 3ই হবে লসাগু, অর্থাৎ আকরাম সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ মা পাবে আর 2 ভাগ পাবে তার ভাই আসাবা হিসেবে। ভাতিজা এই অবস্থায় সম্পত্তি পাবে না।
তো তিনের মধ্যে একবার যায়, 3 একে 3, আর 3 মধ্যে থেকে 1 চলে গেলে আর 2 থাকে, 2 অংশ আসাবা অবশিষ্ট ভোগী হিসেবে উনি প্রাপ্ত হবেন। মোট 1 আর 2 মোট 3 অংশ। আকরাম সাহেবের স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং ভাইকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্য পরিশোধের পর। আমাদের এটা মনে রাখতে হবে, সবসময় সম্পত্তি বন্টন করতে গেলে মৃত ব্যক্তির ওসিয়ত এবং কর্য আদি আছে কিনা, কর্য এবং ওসিয়ত থাকলে এগুলো পরিশোধ করেই তারপর সম্পত্তি বন্টনে পারা। ওসিয়তের বিধান থেকে বিশেষ করে দেওয়া হয়েছে, মনে করেন কোন ব্যক্তির জীবদ্দশায় তার কোন ছেলে সন্তান মারা যায় এবং ওই ছেলে সন্তানের ঘরে তার স্ত্রী ছেলে সন্তান থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই মৃত ব্যক্তির জন্য তার পিতার উপর ওসিয়ত করা ওয়াজিব। ওসিয়ত এখন কতটুকু করতে পারবে? সুলুসে মাল বলা হয়, অর্থাৎ ওই মৃত ব্যক্তির পিতার পুরো সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারবে, সে বেশি পারবে না। তাহলে এই অবস্থায় ওই মৃত ব্যক্তির তার পিতা থেকে অংশ আরো বেশি পাচ্ছে। আর আমাদের দেশে কিছু কিছু মূর্খদের মধ্যে, মূর্খতার কারণে যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, মূর্খদের মধ্যে প্রচলন আছে যে পিতার জীবদ্দশায় সন্তান মারা গেলে কোন সন্তান সম্পদ পায় না। এটা একটা ইসলামের উপর মিথ্যা অপবাদ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওসিয়তের বিধান দিয়েছেন, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সম্পত্তি বন্টন করতে গেলে আগে কি করতে হবে? ওই মৃত ব্যক্তির ওসিয়ত এবং কর্যাদি পরিশোধ করে তারপর বাকি সম্পদকে তোমরা কি করতে পারবে? বন্টন করতে পারবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্পদ পাবে না বলে এরকম বলা মানে এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ পাক এখানে ওসিয়তের বিধান দিয়েছেন, এই ক্ষেত্রে ওসিয়ত করতে হবে। ওই ব্যক্তির জন্য ওসিয়ত করা ওয়াজিব। তার সন্তান যিনি, পিতার জীবদ্দশায় সন্তান যিনি মারা গেছেন, ওই সন্তানের ঘরে যদি ছেলে সন্তান থেকে থাকে, তার স্ত্রী থেকে থাকে, তার জন্য ওসিয়ত করা ওয়াজিব। এটা আবশ্যক, এটা করতে হবে পিতার উপর। পিতা যদি মূর্খতার কারণে, অজ্ঞতাবশত না জানে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে যদি উনি না করেন, তাহলে তার যারা ওয়ারিসান আছে, ওয়ারিসানদের উপর এটা জরুরি যে তারা যেন কি করে দেয়, তার পিতার কর্তব্য, ওয়াজিব কর্তব্য পালন করে দেয়। আচ্ছা, তাহলে এরকম ভাবে যদি কোনো কর্জাদি থাকে পিতার জিম্মায়, ওই কর্জাদিও পরিশোধ করতে হবে, তারপরে সম্পত্তি বন্টনের পালা আসবে। আচ্ছা, নগদ ২৭,০০০ টাকার বন্টন দেখানো হচ্ছে। ২৭,০০০কে ৩ ভাগ করলে 1 ভাগে হয় ৯,০০০। এই ৯,০০০ মার অংশ যেহেতু 1 ছিল, সেই হিসেবে ১ দিয়ে ৯,০০০কে গুণ দিলে ৯ একে ৯, অর্থাৎ ৯,০০০ টাকা মাতা প্রাপ্ত হবেন। এবং ভাইয়ের অংশ যেহেতু ২ ছিল, তাহলে ৯ দুগুণে ১৮,০০০, ১৮,০০০ টাকা ভাই পাবে। অনুরূপভাবে স্বর্ণ, চাঁদি বা জমি জমা রেখে গেলে তাকেও এই একই পদ্ধতিতে বন্টন করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি, সিরিজ 33। দর্শক, আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মরহুম আশরাফ সাহেবের সম্পত্তি বন্টন। আশরাফ সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদে ২৭,০০০ টাকা রেখে গেছেন। জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, ভাতিজা, চাচা। উল্লিখিত অবস্থায় মাতা অংশ পাবে 3 ভাগের 1 ভাগ, ভাতিজা আসাবা হবে, আর চাচা এই অবস্থায় বঞ্চিত হবে, অর্থাৎ চাচা কোনো সম্পত্তি পাবে না। তো এখানে একটি মাত্র বংশাংশ পাওয়া গেছে, বংশাংশটির হর হচ্ছে 3, তাই এখানে মাখরাজ বা লসাগু হবে 3। 3 মধ্যে 1 বাদ যায়, 3 একে 3, 1 একে 1। 3 থেকে 1 চলে গেলে আর 2টি অংশ থাকে, 2টি অংশ ভাতিজা আসাবা হিসেবে, অর্থাৎ অবশিষ্ট ভোগী হিসেবে প্রাপ্ত হবে। মোট
1 আর 2 এ 3 হয়, অর্থাৎ 1 অংশ মা পাচ্ছে আর 2 অংশ ভাতিজা পাচ্ছে। আশরাফ সাহেবের স্থাবর অস্থাবর সকল সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 এবং ভাতিজাকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। আশরাফ সাহেবের যদি ওসিয়ত থাকে, অর্থাৎ ওনার জীবদ্দশায় ওনার কোনো সন্তান মৃত্যুবরণ করে থাকলে এবং ওই সন্তানের ঘরে সন্তান থাকলে, স্ত্রী থাকলে, তাদের জন্য ওই মৃত ব্যক্তির পিতার উপর ওসিয়ত করাটা ওয়াজিব, অর্থাৎ সম্পদ দিতে হবে। ওসিয়ত কতটুকু করতে পারবে? ওসিয়তের সীমা হচ্ছে সুলুসে মাল, অর্থাৎ ওই ব্যক্তির পুরো সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারবে। আর কর্জ থাকলে কর্জ পরিশোধ করতে হবে। কর্জ পরিশোধ করে, ওসিয়ত পরিশোধ করে, তারপর অবশিষ্ট সম্পদকে অন্যান্য ওয়ারিসানদের মধ্যে বন্টন করতে পারবে, এর আগে পারবে না। নগদ টাকার বন্টন দেখানো হচ্ছে 27,000 টাকা। 27,000কে 3 ভাগ করলে 1 ভাগে 9,000 হয়। মায়ের অংশ যেহেতু 1, সেই হিসেবে মা 1 গুণ পাবে, 9 কে 9, অর্থাৎ 9,000 টাকা মাতা পাবে। আর ভাতিজার দ্বিগুণ অংশ, সেই হিসেবে 9 দুগুণে 18,000 টাকা ভাতিজা প্রাপ্ত হবে। অনুরূপভাবে যদি আশরাফ সাহেবের যদি সম্পদ হিসেবে স্বর্ণ চাঁদি থাকে বা জমি জমা থাকে, তাকেও এই একই পদ্ধতিতে ভাগ করে দিতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইসলামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানা এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মরহুম হাবিব সাহেবের সম্পত্তি বন্টন। হাবিব সাহেব মৃত্যুবরণ করার সময় উনি জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন তার মাতা আর তার একজন ভাতিজা পুত্র আর একজন চাচা। শুধুমাত্র এই 3 জনই ওয়ারিশ তার জীবিত ছিল। তো এমত অবস্থায় মাতা অংশ পাবে 3 ভাগের 1 ভাগ, তাই এখানে 3 ভাগের 1 দেওয়া হয়েছে। আর ভাতিজা পুত্র হবে আসাবা, আর চাচা এই অবস্থায় বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পদের মালিক হবে না। এখন মাখরাজ বলেন বা লসাগু বলেন বা মূল রাশি, মাখরাজ, লসাগু যাই বলেন, এখানে যেহেতু একটি মাত্র ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে যে হরটি আছে এটি হবে এই বন্টনের লসাগু, তাই আমি 3 লিখে দিলাম এখানে। 3 হবে লসাগু, অর্থাৎ হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের 1 ভাগ তার মাতা প্রাপ্ত হবে। আর ভাতিজা পুত্র যেহেতু আসাবা, অর্থাৎ আসাবা মানে ওই শ্রেণীর ওয়ারিশ যারা শরীয়ত কর্তৃক নির্ধারিত হকদারদের অংশ বন্টন করার পর যে সকল অংশ অবশিষ্ট থাকে সেগুলো প্রাপ্ত হয়, অর্থাৎ অবশিষ্ট ভোগীও বলে বাংলায় তাকে। তো অবশিষ্ট ভোগী হিসেবে 2 পেয়েছে ভাতিজা পুত্র, আর মাতা যেহেতু 3 ভাগের 1 শরীয়ত কর্তৃক নির্ধারিত অংশ তার জন্য রয়েছে, সেই হিসেবে উনি 1 ভাগ পেয়েছেন। তো 2 আর 1 হয় 3, অর্থাৎ হাবিব সাহেবের মূল সম্পত্তিকে 3 ভাগে ভাগ করতে হবে। মোট 1 + 2 = 3। তারপর স্থাবর অস্থাবর সকল সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 অংশ এবং ভাতিজা পুত্রকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। যদি মৃত ব্যক্তি কোনো ধরনের ওসিয়ত করে যায়, কারোর ব্যাপারে ওসিয়ত করে যায়, হ্যাঁ, ওই ওসিয়ত আগে আমাদের পূরণ করতে হবে এবং মৃত ব্যক্তির জিম্মায় কর্জাদি থাকলে ওই কর্জগুলো আগে পরিশোধ করতে হবে। ওসিয়ত, কর্জ, কফন, দফন ইত্যাদি খরচ ব্যয় করার পর, এগুলো সমাধা করার পর, এরপর যে সমস্ত সম্পত্তি অবশিষ্ট থাকবে সেগুলো ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন হবে।
হাবিব সাহেব মৃত্যুবরণ করার সময় সম্পদ হিসেবে উনি শুধুমাত্র 18,000 টাকা রেখে গেছেন। তো যদি টাকা রেখে যায়, টাকাকে 3 ভাগে ভাগ করতে হবে। আর যদি জমি রেখে যায়, ওই জমিকেও 3 ভাগে ভাগ করতে হবে। আর যদি স্বর্ণ চাঁদি রেখে যায়, তাকেও 3 ভাগের ভাগ করতে হবে। তো 18,000কে 3 দিয়ে ভাগ করলে ভাগ 1 ভাগে পড়ে 18,000 ভাগ 3 সমান 6,000, অর্থাৎ 18,000কে 3 ভাগ করার পর 1 ভাগে পড়ে 6,000। এই 6কে আবার 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে 6 একে 6, অর্থাৎ 6,000 টাকা তার মাতা প্রাপ্ত হবে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মায়ের অংশ, সেই হিসেবে 6,000 মা পাবে। আর ভাতিজা পুত্র যেহেতু আসাবা, আর আছে মাত্র 2টি অংশ, ওই 2 অংশ পাবে ভাতিজা পুত্র। তো 6,000কে দ্বিগুণ করলে কত হয়? 12,000। 6 দুগুণে 12, 12,000 টাকা পাবে ভাতিজা পুত্র। এই হলো নগদ টাকার হিসাব। আর যদি ভূমি রেখে যায়, মনে করেন 18 শতক ভূমি রেখে গেছে, তাহলে 18কে 3 ভাগ করলে 3 6 18, 6 একে 6, 6 শতক পাবে মা। আর 6 দুগুণে 12, 12 শতক পাবে তার ভাতিজা পুত্র। এইভাবে স্বর্ণ চাঁদি রাখিয়া গেলে ওইটার হিসাবও অনুরূপ করে নিলে হয়ে যাবে। ধন্যবাদ। এ ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মৃত জাফর সাহেবের সম্পত্তি বন্টন। ইতিপূর্বে আরো 34টি পর্ব এ মর্মে দেওয়া হয়েছে। এটি হচ্ছে 35 নম্বর পর্ব বা 35 নম্বর সিরিজ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি। মৃত জাফর সাহেব তার মৃত্যুকালীন সময়ে নগদ অর্থ হিসেবে 18,000 টাকা রেখে গেছেন। ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার মাতা, ওনার প্রকৃত চাচাতো ভাই, ওনার একজন বৈমাত্রীয় চাচা। এখন এই 3 জনের মধ্যে জাফর সাহেবের রেখে যাওয়া 18,000 টাকা ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করা হবে তা দেখানো হচ্ছে। উল্লেখিত অবস্থায় মাতার অংশ হবে 3 ভাগের 1 বা 1/3। প্রকৃত চাচাতো ভাই এই অবস্থায় বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পদের মালিক হবে না। আর বৈমাত্রীয় চাচা আসাবা হিসেবে অবশিষ্ট অংশ প্রাপ্ত হবে। এই অবস্থায় মাতার নির্ধারিত অংশ 3 ভাগের 1। তো এখানে ভগ্নাংশ পাওয়া গেছে মাত্র একটা, 3 ভাগের 1। এই ভগ্নাংশের হর 3 যেটা আছে সেটি হবে এই এর লসাগু বা মূল রাশি বা মাখরাজ। তাই মূল রাশি হিসেবে এখানে 3 লেখা হয়েছে। অর্থাৎ জাফর সাহেবের সম্পত্তি মোট 3 ভাগে বিভক্ত হবে। তো মধ্য হতে 1 ভাগ তার মাতা প্রাপ্ত হবে, আর 2 ভাগ তার বৈমাত্রীয় চাচা অর্থাৎ সৎ চাচা, উনি আসাবা হিসেবে প্রাপ্ত হবেন, অবশিষ্ট ভোগী যাকে বলে। তো মোট অংশ হবে 1 যোগ 2 সমান 3। স্থাবর অস্থাবর সাকুল্য সম্পদ 3 ভাগ করার পর মাকে 1 অংশ এবং বৈমাত্রীয় চাচাকে 2 অংশ দেয়া হবে ওসিয়ত ও কর্জ পরিশোধের পর। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে তা দেখানো হয়েছে। প্রকৃত চাচাতো ভাইয়ের অবস্থান 1 স্তর নিচে বৈমাত্রীয় চাচার তুলনায়, তাই সে বঞ্চিত হবে, এই অবস্থায় সম্পদ পাবে না। এবং চাচা বৈমাত্রী হওয়া সত্ত্বেও আসাবার মর্যাদা পেয়ে অবশিষ্ট সম্পত্তির মালিক হবেন।
নগদ 18,000 টাকা বন্টন দেখানো হচ্ছে। নগদ টাকা 18,000। এই 18,000-কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 6,000। 6,000-কে 1 দিয়ে গুণ করলে অর্থাৎ 3 ভাগের 1 যেহেতু মাতার অংশ, 1 দিয়ে 6, 1 এ 6 অর্থাৎ 6,000 টাকা মাতা প্রাপ্ত হবেন। বাকি 2 অংশ 12,000 টাকা এটা বৈমাত্রেয় চাচা প্রাপ্ত হবেন। অনুরূপভাবে যদি সম্পত্তি রেখে যায়, জমি রেখে যায়, তাকেও এই নিয়মে ভাগ করে দিতে হবে। স্বর্ণ চাঁদি রেখে গেলেও তাও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মরহুম জাকির সাহেবের সম্পত্তি বন্টন। এটি হচ্ছে 36 নম্বর পর্ব, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি। মৃত জাকির সাহেব উনি মৃত্যুকালীন সময়ে সম্পদ হিসেবে 48,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্ত্রী, ওনার মাতা, ওনার একজন পিতৃয় ভাই আর একজন ভাতিজা। এখন জাকির সাহেবের এই সকল ওয়ারিশানদের মধ্যে ওনার রেখে যাওয়া সম্পত্তি ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বণ্টিত হবে তা দেখানো হবে। এমত অবস্থায় স্ত্রীর অংশ হবে 4/1 এবং মাতার অংশ হবে 3/1। পিতৃয় ভাই অংশ পাবে 6/1। ভাতিজা হবে আসাবা। উল্লেখিত অবস্থায় জাকির সাহেবের সম্পত্তি বন্টনের মাখরাজ বা লসাগু বা মূল রাশি হবে 12। অর্থাৎ এখানে যে হরগুলো আছে 4, 3, 6 এগুলো লসাগু বের করলে 12 হবে। তার মানে জাকির সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 12 ভাগ করতে হবে। 12 ভাগের মধ্যে হতে 4/1 ভাগ পাবে তার স্ত্রী, 3/1 ভাগ পাবে তার মাতা, 6/1 ভাগ পাবে তার ভাই। অবশিষ্ট অংশ আসাবা হিসেবে ভাতিজা প্রাপ্ত হবে। লসাগুর সাথে এই যে হরগুলো আছে এগুলোকে ভাগ দিতে হবে। 4 12 মধ্যে 3 বার যায়, 3 4 12। ওই 3কে আবার লব 1 এর সাথে গুণ করতে হবে, 3 1 3, অর্থাৎ স্ত্রী অংশ হবে 3। এভাবে মাতার অংশের যে হরটি আছে 3, এই 3 12 মধ্যে 4 বার যায়, 3 4 12। ওই 4কে আবার 1 এর সাথে গুণ দিতে হবে, 4 1 4, অর্থাৎ মাতা অংশ হবে 4। অনুরূপভাবে পিতৃ ভাইয়ের অংশে যে হরটি আছে 6, এই 6কে 12 মধ্যে ভাগ দিতে হবে। 6কে 12 মধ্যে ভাগ দিলে 2 বার যায়, 6 2 গুণে 12। ওই 2কে লব 1 এর সাথে গুণ করতে হবে, 2 1 2। এখন দেখা যাচ্ছে স্ত্রী অংশ পেয়েছে 3, মাতা অংশ পেয়েছে 4, ভাই অংশ পেয়েছে 2। 4 3 হয় 7, 8 7 এর সাথে 2 8 9 10 11 12, আর 3টি অংশ বাকি আছে। এটা আসাবা হিসেবে ভাতিজা প্রাপ্ত হবে। মোট 12 হয়ে গেছে। অর্থাৎ জাকির সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 12 ভাগ করে এর মধ্যে হতে 3 ভাগ পাবে স্ত্রী, 4 ভাগ পাবে মা, 2 ভাগ পাবে পিতৃয় ভাই, আর অবশিষ্ট যা আছে এগুলো ভাতিজা আসাবা হিসেবে প্রাপ্ত হবে। এখানে 12টি অংশকে মোট করে দেখানো হচ্ছে 3 + 4 + 2 + 3।
সব মিলে হয় 12। এবার নগদ 48,000 টাকার বন্টন দেখানো হচ্ছে। 48,000কে ভাগ করতে হবে 12 দিয়ে। তা 48,000 ভাগ 12, এক ভাগে হয় 4,000। এই 4,000কে যার যার অংশে, অর্থাৎ যার যার হিস্সাংশে যে সংখ্যাটা প্রাপ্ত হয়েছে ওই সংখ্যাটা দিয়ে গুণ দিলে কে কত হাজার টাকা পাবে তা বের হয়ে আসবে। মনে করেন এখানে 48,000কে 12 ভাগ করলে এক ভাগে হয় 4,000। এই 4,000কে স্ত্রীর অংশ 3 দিয়ে গুণ করলে 3 4-এ 12,000, অর্থাৎ 48,000 টাকার মধ্যে 12,000 টাকা পাবে স্ত্রী। অনুরূপভাবে মাতার অংশ ছিল 4, তাহলে 4,000কে 4 দিয়ে গুণ করলে 16,000 হয়। 4 4-এ 16,000 টাকা পাবে মাতা। ভাইয়ের অংশ ছিল 2, তাহলে 4 2 8, 8,000 পাবে বৈপিত্রীয় ভাই। ভাতিজার অংশ ছিল 3, তাহলে 3 4-এ 12,000, 12,000 টাকা পাবে ভাতিজা। এ হলো নগদ টাকার হিসাব। যদি জমি রেখে যায়, শত জমি রেখে গেছে, তাকে এই একই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। আর যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাও এই একই নিয়মে ভাগ করে দিতে হবে। ধন্যবাদ। এ ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়, জাকিয়া সাহেবের সম্পত্তি বন্টন। এই ধরনের আরো অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এটি হচ্ছে 36 নম্বর পর্ব। এর আগে আরো 35টি পর্ব দেওয়া হয়েছে। তো আপনি যদি আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়েছেন বলে মনে করেন, তাহলে আপনি নিজেও শিখুন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এবং কোনো ধরনের মতামত থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মরহুমা জাকিয়া সাহেবার সম্পত্তি বন্টন। এটি হচ্ছে 37 নম্বর পর্ব। এর আগে আরো 36টি পর্ব দেওয়া হয়েছে এই বিষয়ের উপর। তো আজকের পর্বে আলোচনা করা হবে জাকিয়া সাহেবের সম্পত্তি বন্টন, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি। মৃত জাকিয়া সাহেবা উনি মৃত্যুবরণ করার সময় 48,000 টাকা নগদ রেখে যান। আর জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্বামী, দাদা, দাদি, নানি। ইসলামী শরীয়তের আলোকে এই 48,000 টাকা তার জীবিত ওয়ারিশানদের মধ্যে কিভাবে বন্টন করা হবে তা নিয়ে আলোচনা। এমত অবস্থায় স্বামীর অংশ পাবে 2 ভাগের 1 ভাগ, দাদা 6 ভাগের 1 ভাগ পাবেন, সাথে উনি আসাবাও হবেন, আর দাদি নানি পাবেন 6 ভাগের 1 ভাগ। এখানে যে ভগ্নাংশগুলো আছে 2 ভাগের 1, 6 ভাগের 1, 6 ভাগের 1, এই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এদের লসাগু হয় 6। তো 6-এর মধ্যে এই 2 3 বার যায়, 3 2 6, 3 1 3, তাই এখানে 3 লেখা হয়েছে। আর আছে এই 6, এই 6-6-এর মধ্যে যাবে একবার, 6 1 6, এই আর তাই এখানে এক অংশ বসা হয়েছে। আবার এদিকে 6 6 6-এর মধ্যে একবার যায়, 6 1 6, 1 1 1। এখন দেখা যাচ্ছে 3 4 5 আরেকটা অংশ আছে, এটা ওই দাদা আসাবা হিসেবে প্রাপ্ত হয়েছে, জন্য 1 যোগ 1 লেখা হয়েছে। মোট 6টি অংশ এভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই কথাটা বোঝানো হচ্ছে যে দাদি ও নানির মধ্যে 6 ভাগের 1 সমানভাবে বণ্টিত হবে। মাখরাজ অনুযায়ী প্রাথমিক বন্টনে দাদি নানি উভয়ে 1/6
সমান 6 অংশের 1 অংশ পেয়েছিলেন, অথচ তারা দুইজন। তাই উভয়কে 1 অংশ ভেঙে দেওয়ার পরিবর্তে আস্ত এক অংশ দিতে গিয়ে মূল রাশি বা মাখরাজকে 2 দিয়ে করে দ্বিগুণ বানিয়ে দেওয়া হলো। অর্থাৎ সাকুল্য সম্পত্তিকে 6 অংশের পরিবর্তে 12 অংশে পুনরায় বন্টন করা হলো। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাই আবার ওখানে নতুন করে দেখানো হয়েছে, এই লসাগু 6 এর পরিবর্তে 12 লেখা হয়েছে। এখন এই 12 এর মধ্যে প্রতিটা ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে। তো 2 12 এর মধ্যে যায় 6 বার, 6 দুগুণে 12, আর 6 একে 6, এখানে 6 বসবে, আর এদিকে 6, এই 6 12 এর মধ্যে 2 বার যায়, 6 দুগুণে 12, তারপর 2 একে 2, আর 6 12 এর মধ্যে 2 বার যায়, 6 দুগুণে 12, 2 একে 2, এদিকে 6 2 এ 8, 8 এ 2 এ 10, 10 এর মধ্যে আর দুইটা অংশ থেকে গেছে, এই দুইটা অংশ আসবাব হিসেবে দাদা প্রাপ্ত। তো তাই এখানে দাদার অংশ 4 লেখা হয়েছে। তো 6 4 10, 10 এ 2 হয় 12, মোট 12 ভাগ করতে হবে। তাহলে মরহুমা জাকিয়া সাহেবের সম্পত্তিকে 12 ভাগে ভাগ করতে হবে তার 3 জন ওয়ারিসের মধ্যে বন্টন করার জন্য। তো এখানে 12 ভাগ কিভাবে হয়েছে দেখানো যাচ্ছে, 6 4 2, 6 4 10 হয়, 10 2 12 হয়, মোট 12 ভাগ করতে হবে। উনি চাই সেটা টাকা, ওনার রেখে দেওয়া সম্পত্তিটা টাকা হোক বা স্বর্ণ হোক বা চাঁদি হোক বা জমি হোক, 12 ভাগ করতে হবে। ওনার পুরো সম্পত্তিকে 12 ভাগ করতে হবে তার 3 জন ওয়ারিসের মধ্যে বন্টন করার জন্য। নগদ টাকার হিসাব দেখানো হচ্ছে। নগদ টাকা 48,000, 48,000কে 12 দিয়ে বার করলে 1 ভাগে হয় 4,000। এখন এই 4,000কে যার যার অংশে প্রাপ্ত সংখ্যা দিয়ে গুণ করলে কে কত পাবে তা বের হয়ে আসবে। তো স্বামীর অংশ যেহেতু 6 ছিল, তাহলে 4 6 24, 24,000 টাকা পাবেন স্বামী। আর দাদার অংশ ছিল 4, 4 4 16,000 টাকা পাবে দাদা। আর দাদি নানি ওনারা পাবেন, ওনাদের অংশ যেহেতু 2, তো 4 দুগুণে 8, 8,000 টাকা দাদি নানি পাবে। 8,000কে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলে 4,000 করে পাবে আর কি। এ হচ্ছে নগদ টাকার হিসাব। যদি জায়গা হয়, জায়গা জমি হয়, কত শতক হয়, অত শতককে এইভাবে এই নিয়মেই ভাগ করতে হবে। স্বর্ণ চাঁদি হলেও এই নিয়মে ভাগ করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দ্বীনি বিষয়ে শিক্ষার জন্য সহায়তা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি পর্ব 38। সম্মানিত দর্শক, ইতিপূর্বে আমি এই বিষয়ের উপর আরো 37টি পর্ব অলরেডি আপলোড দিয়েছি। আজকে 38 নম্বর পর্ব। এই 38 নম্বর পর্বের মধ্যে আলোচনা করা হবে মৃত জাবের সাহেবের সম্পত্তি বন্টন সম্পর্কে। মৃত জাবের সাহেব মৃত্যুকালীন সময় উনি সম্পদ হিসেবে 72,000 টাকা রেখে যান এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার একজন স্ত্রী, একটি মেয়ে, দাদা আর দাদি। উল্লিখিত অবস্থায় স্ত্রী অংশ পাবে 8 ভাগের 1, মেয়ে অংশ পাবে 2 ভাগের 1, দাদা অংশ পাবে 6 ভাগের 1 প্লাস আসবা হবেন, দাদি পাবেন 6 ভাগের 1। এমত অবস্থায় দেখা যাচ্ছে ওয়ারিশগণের অংশ যে ভগ্নাংশগুলো তাদের
ভাগে প্রাপ্ত হয়েছে সেই ভগ্নাংশগুলির হরগুলো হচ্ছে যথাক্রমে 8, 2, 6 এবং 6। এই চারটি সংখ্যা লসাগু বের করলে 24 হয়। এখন এই 24-এর মাঝে প্রতিটি হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ দিতে হবে। তাহলে 8 24-এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 8 এ 24। 3 কে 1 এর সাথে গুণ দিতে হবে। 3 একে 3, নিচে 3 লেখা হবে, সমান দিয়ে 3 লেখা হয়েছে। মেয়ের অংশ 2 ভাগের 1, এই 2 24 লসাগুর মধ্যে যায় 12 বার। 12 দুগুণে 24। 12 কে আবার 1 এর সাথে গুণ করতে হবে, লব 1 এর সাথে গুণ করলে 12 একে 12, এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ মেয়ের অংশ হবে 12। দাদার অংশ 6 ভাগের 1, 6 24-এর মধ্যে যায় 4 বার। 4 6 24, তাই এখানে 4 লেখা হয়েছে। 4 একে 4। এই 6 24-এর মধ্যে 4 বার যাবে, 4 6 24, 4 একে 4। এখন হিসাব করে দেখি, এখানে 4, এখানে 4, 4 4 8, 8 আর 3 এ 10, 11, 11 আর 12 হয় 23। একটা অংশ থেকে গেছে 24-এর মধ্যে। সে অংশটা মানে জুবিল ফুরুজদের নির্ধারিত হিসাংশ বন্টিত হওয়ার পর যদি কোনো অংশ বেঁচে যায়, সে বেঁচে যাওয়া অংশকে আসাবা যিনি হন তাকে দেওয়া হয়। সেই হিসেবে এই এক অংশটা পাবে দাদা আসাবা হিসেবে। তাহলে দাদার অংশ হবে কত? 4 একে 5, এখানে 5 লেখা হয়েছে। এবার হিসাব করে দেখি, 4 5 9 9 3 12, 12 দুগুণে 24। এখন মিলে গেছে। অর্থাৎ জাবের সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে এই 4 জন ওয়ারিসের মাঝে ভাগ করার জন্য মোট 24 ভাগে ভাগ করতে হবে। 24 ভাগের 3 ভাগ পাবে তার স্ত্রী, 12 ভাগ পাবে তার মেয়ে, আর 5 ভাগ পাবে দাদা, 4 ভাগ পাবে দাদি। এ হচ্ছে জাবের সাহেবের সম্পত্তি বন্টনের নিয়ম। এখানে হিসাব করে দেখানো হয়েছে 3 12 5 4, এগুলো যোগ করলে 24 হয়। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, জুবুল ফরিজদের নির্ধারিত অংশ দেওয়ার পর একটি অংশ অবশিষ্ট থেকে গেল। এই এক অংশ দাদাকে দেওয়া হলো, কারণ নিয়ম মোতাবেক তিনি আসাবাও হন। সেই হিসেবে উনি ওই অবশিষ্ট একটি অংশ পাবে। এখন নগদ 72,000 টাকা উনি যেগুলো রেখে গেছেন তার বন্টন দেখানো হচ্ছে। 72,000 টাকাকে 24 ভাগে ভাগ করলে 1 ভাগে পড়ে 3,000 টাকা। এখন এই 3,000-কে যার যার হিসাংশ দিয়ে গুণ করলে কে কত টাকা পাবে তা বের হয়ে আসবে। স্ত্রী অংশ যেহেতু 3 ছিল, তাহলে 3 4 3 3 9, 9,000 টাকা স্ত্রী পাবে। 12 মেয়ের অংশ ছিল 12, তাহলে 3 12 36,000 টাকা। 3 12 36,000 টাকা পাবে মেয়ে। দাদার অংশ যেহেতু 5 ছিল, তাহলে 3 5 15,000, 15,000 টাকা পাবে দাদা। আর দাদির অংশ যেহেতু 4 ছিল, 4 3 4 12,000 টাকা, 12,000 টাকা দাদি পাবে। অনুরূপভাবে যদি জায়গা জমি রেখে যায় তাকেও এই একই পদ্ধতিতে ভাগ করে দিতে হবে। স্বর্ণ চাঁদি রেখে গেলেও তাও এই একই নিয়মে বন্টন করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। রহমতুল্লাহ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি, পর্ব 39। সম্মানিত দর্শক, এই পর্বে আলোচনা করা হবে মৃত জয়নাব সাহেবার সম্পত্তি বন্টন সম্পর্কে। জয়নাব সাহেবা মৃত্যুকালীন সময় সম্পত্তি হিসেবে নগদ 50,000 টাকা রেখে গেছেন এবং ওনার জীবিত ওয়ারিশ হিসেবে রেখে গেছেন স্বামী, সহোদরা বোন এবং বৈমাত্রেয় ভাই। এমত অবস্থায় স্বামী অংশ পাবে 2 ভাগের 1, সহোদরা বোনও পাবে 2 ভাগের 1, বৈমাত্রেয় ভাই হবে আসাবা। আসাবা মানে এদের নির্দিষ্ট অংশ বন্টন করার পর যদি কোনো অংশ বেঁচে যায়,
তা আসাবাগণ প্রাপ্ত হন। উল্লেখিত অবস্থায় দেখা যাচ্ছে দুইটি ভগ্নাংশ, দুই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2 এবং 2। এদের লসাগু বের করলে লসাগু হয় 2। তাহলে 2 লসাগুর মধ্যে প্রতিটি হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। 2 2 এর মাঝে যায় একবার, 2 একে 2, 1 একে 1, তাই এখানে 1 লেখা হয়েছে। 2 2 এর মাঝে একবার যায়, 2 একে 2, 1 একে 1, অর্থাৎ 2 ভাগে বন্টন হয়ে গেছে। জনাব সাহেব আর সম্পত্তিকে 2 ভাগে বন্টন করতে হবে। বন্টন করার পর কোনো অবশিষ্ট অংশ থাকবে না। সেই হিসেবে আসাবা, যিনি বইমাত্রের ভাই, তিনি বঞ্চিত হবেন। তো মোট এখানে 2টি অংশ হবে, 1 + 1 2। বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখানো হয়েছে এখানে স্বামী ও প্রকৃত বোনকে নির্ধারিত অংশ দেওয়ার পর কোনো অংশ অবশিষ্ট থাকে না, তাই আসাবা বঞ্চিত হলেন। অর্থাৎ বইমাত্রের ভাই উনি যে আসাবা ছিলেন উনি বঞ্চিত হয়েছেন। অবশিষ্ট থাকলে কিন্তু উনি সম্পদ পেয়ে যেতেন। তো এখানে এই 2 অংশ, যেহেতু স্বামীর অংশ আর বোনের অংশ, ওনারা 50-50 পাবে। তো 50কে 2 ভাগে ভাগ করলে 25,000 হয়। 25,000 টাকা স্বামী পাবে আর 25,000 টাকা বোন পাবে। যদি জমি রেখে যায়, তার কত যে পরিমাণ জমি রেখে যায়, আমার কারণ 10 শতক হলে 5 শতক স্বামী পাবে, 5 শতক বোন পাবে। এরকম ভাবে স্বর্ণ চাঁদি রেখে গেলেও তাকে এভাবে বন্টন করে দিতে হবে। ধন্যবাদ। এ ছিল আজকের ভিডিও আলোচ্য বিষয়। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মৃত জয়নাল সাহেবের সম্পত্তি বন্টন, ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি, পর্ব 40। দর্শক, ইতিপূর্বে আরো 39টি পর্ব অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। এটি হচ্ছে 40 নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করা হবে জয়নাল সাহেবের সম্পত্তি বন্টন। মৃত জয়নাল সাহেব মৃত্যুকালীন সময়ে সম্পদ হিসেবে উনি রেখে গেছেন 80,000 টাকা। জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্ত্রী, ওনার একজন সহোদরা বোন, একজন সহোদরা ভাই। এমত অবস্থায় স্ত্রী অংশ পাবে 4/1 আর সহোদরা ভাই বোন হবে আসাবা। উল্লেখিত অবস্থায় মাখরাজ বা লসাগু হবে 4। যেহেতু এখানে ভগ্নাংশ আছে একটি, এই ভগ্নাংশের হর হচ্ছে 4, এই 4ই হবে লসাগু। তো 4 4 এর মধ্যে একবার যায়, 4 একে 4, তাই এখানে 1 লেখা হয়েছে, 1 একে 1। তো আর বাকি আছে অংশ 3টি। 4/1 ভাগ স্ত্রীকে দেওয়ার পর আর 3টি অংশ অবশিষ্ট আছে। এই 3-এর মধ্যে 3টি অংশের মধ্যে 2টি অংশ পাবে ভাই, 1টি অংশ পাবে বোন। তাই বোন বরাবর লেখা হয়েছে 1, ভাই বরাবর লেখা হয়েছে 2। মোট 1, স্ত্রীর 1 অংশ, বোনের 1 অংশ, ভাইয়ের 2 অংশ, সব মিলে হয় 4। অর্থাৎ মৃত জয়নাল সাহেবের সম্পত্তিকে ভাগ করতে হলে ওনার সম্পূর্ণ সম্পত্তিকে 4 ভাগে ভাগ করতে হবে। 4/1 ভাগ পাবে স্ত্রী, 1 ভাগ পাবে বোন, আর বাকি 2 ভাগ পাবে ভাই। বিশেষ দ্রষ্টব্য, মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী 1/4 পায়, বাকি 3 অংশ ভাই বোন উভয়ে আসাবা হিসেবে পেয়ে যাবেন। ভাই পাবে 2 ভাগ এবং বোন পাবে 1 ভাগ। তাই তাসি করা ছাড়াই বন্টন হয়ে গেল, এখানে আর তাসি করতে হয়নি। নগদ 80,000 টাকার বন্টন দেখানো হচ্ছে। 80,000কে 4 ভাগে ভাগ করলে 1 ভাগে পড়ে 20,000। এই 20,000কে যার যার অংশ দিয়ে গুণ করতে হবে। স্ত্রীর অংশ যেহেতু 1 ছিল,
তাহলে 20 একে 20, 20,000 টাকা স্ত্রী পাবেন। আর বোনের অংশ 1 ছিল, সেই হিসেবে বনফা 20,000 টাকা, ভাইয়ের অংশ 2 ছিল, সেই হিসেবে 20 দুগুণে 40,000 টাকা সহোদরা ভাই পাবেন। এ হলো নগদ 80,000 টাকার বন্টন। যদি সম্পত্তি হিসেবে জমি রেখে যায় তাহলে কত শতক রেখে গেছে ওই অত শতককে এই একই পদ্ধতিতে ভাগ করে দিতে হবে। আর যদি স্বর্ণ চাঁদি রেখে যায় তাও এই নিয়মে ভাগ করে দিলে হয়ে যাবে। ধন্যবাদ। এ ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের শিকার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি পর্ব 41। সম্মানিত দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মরহুমা রবিজা খাতুনের সম্পত্তি বন্টন। রবিজা খাতুন মৃত্যুবরণ করার সময় সম্পদ হিসেবে 72,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার স্বামী, ওনার দাদার মা, দাদির মা, নানির মা, ওনার বৈপিত্রীয় ভাই, ওনার একজন ভাতিজা। উল্লেখিত অবস্থায় স্বামী অংশ পাবে 2/1, দাদির মা, নানির মা, দাদার মা ওনারা পাবেন 6/1, বৈপিত্রীয় ভাইয়ের অংশ হবে 6/1। উল্লেখিত অবস্থায় দেখা যাচ্ছে 3টি ভগ্নাংশ আছে। ভগ্নাংশগুলোর হর হচ্ছে যথাক্রমে 2, 6, 6। এদের লসাগু বের করলেও হয় 6। অর্থাৎ রবিজা খাতুনের পুরো সম্পত্তিকে 6 ভাগ করলে হয়ে যাবে ওনার জীবিত ওয়ারিশদের মধ্যে বন্টন সহজে মিলে যাবে। তাই এখানে হরগুলোর লসাগু বের করলে 6 হয়। এই 6 এর মধ্যে প্রতিটি ভগ্নাংশ হরকে ভাগ দিলে ভাগফল হবে, যে ভাগফল হবে ওই ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে, গুণ করে এখানে বসানো হবে। মনে করেন 2কে আমি 6 এর মধ্যে ভাগ দিলাম, 2 6 এর মাঝে যায় 3 বার, 3 দুগুণে 6, 3 একে 3, 6 যায় একবার, 6 একে 6, 1 একে 1, 6 একে 6, 1 একে 1। তো এখানে হিসাব করে দেখেন 3 এ 2 হয় 5, আর একটা অংশ থেকে গেছে, সেটি আসাবা হিসেবে ভাতিজা প্রাপ্ত হবেন। এখানে আবার পুনরায় বন্টন দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 3 এর স্তরে 9 হয়েছে, 1 এর স্তরে 3 হয়েছে। এটি কেন করা হয়েছে সেটা আমি নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা দেখাই দিই। বিশেষ দ্রষ্টব্য, উক্ত বন্টনে 3 জন প্রকৃত দাদি নানি একত্র হয়েছে। এদের মাঝে 6/1 ভাগকে সমানে ভাগ করে দিতে হবে। তাই মূল রাশি 6 এর স্থলে 18 হবে এবং প্রত্যেককে 1 অংশ দেয়া হবে। এটাকে তসি বলে। তো আমরা তসি করে 6 এর স্থলে 18 বসালাম। এবার আমরা আবার নতুন করে ভাগ করি। 2 18 এর মাঝে 9 বার যায়, 9 দুগুণে 18, 9 একে 9, 3 এর স্তরে 9 হবে। 6 18 মাঝে কয়বার যায়? 3 বার, 318, 3 একে 3, 318, 3 একে 3। এবার হিসাব করেন 9, 9 এর সাথে 3 যোগ করলে হয় 10, 12, 12 3 হয় কত? 15, 16, 17, 18, 3টা অংশ রয়ে গেছে। এই 3টি অংশ ভাতিজা আসাবা হিসেবে প্রাপ্ত হবে। অর্থাৎ রবিজা খাতুনের সম্পূর্ণ সম্পত্তিকে আমরা কি করব? 18 ভাগে বিভক্ত করব। এর মধ্যে 9 ভাগ দিব স্বামীকে, আর 3 ভাগ দিব দাদির মা, দাদার মা, নানির মা ওনাদেরকে, আর 3 ভাগ দিব বৈপিত্রীয় ভাইকে, আর 3 ভাগ দিব ভাতিজাকে। মোট হিসাব দেখানো হয়েছে এখানে 9, 3, 3, 3, সম্পূর্ণ সব মিলে হয় 18। এখন নগদ 72,000 টাকা ভাগ দেখানো হচ্ছে। 72,000কে 18 ভাগ করলে 1 ভাগে হয় 4,000। এই 4,000কে প্রত্যেকের নিজ নিজ অংশ দিয়ে গুণ করব। তাহলে
আমরা জানি স্বামী অংশ হয়েছে 9, তাহলে 9 দিয়ে 4000-কে গুণ করলে হয় 36, 4 নং 36,000 টাকা স্বামী পাবে 72,000 মধ্যে হতে। আর দাদিদের অংশ ছিল 3, 3 4 12,000, 12,000 টাকা পাবে দাদিরা। এখানে ওই তিনজন হলে তাহলে 12,000-কে 3 জন মধ্যে ভাগ করে দিলে জন প্রতি 4,000 করে পড়বে, 3 4 12,000। আর বৈপিত্রীয় ভাইয়ের অংশ ছিল 3, উনিও 12,000 টাকা পাবেন। ভাতিজার অংশ ছিল 3, সেই হিসেবে ভাতিজাও 12,000 টাকা পাবেন। এ হলো 72,000 টাকা বন্টন। আর যদি সম্পত্তি হিসেবে জমি রেখে যায়, কত শতক জমি, অত শতককে এখানে লিখে তাকে আমরা 18 ভাগ করবো। 18 দিয়ে ভাগ করে 1 ভাগে যা আসবে তাকে যার যার প্রাপ্ত অংশ 9, 3, 3 এগুলো দিয়ে গুণ করব, তাহলে কে কত শতক পাবে তা বের হয়ে আসবে। অনুরূপভাবে স্বর্ণ চাঁদি হলেও এই একই পদ্ধতিতে ভাগ হবে। ধন্যবাদ। এ ছিল আজকের ভিডিও। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তারপর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি পর্ব 42। সম্মানিত দর্শক, আজকের পর্বে আলোচনা করা হবে মৃত রফিক সাহেবের সম্পত্তি বন্টন। রফিক সাহেব মৃত্যুবরণ করার সময় নগদ 60,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার একজন স্ত্রী, 2 জন বৈপিত্রীয় ভাই বোন আর একজন চাচা। উল্লেখিত অবস্থায় স্ত্রীর অংশ হবে 4/1, বৈপিত্রীয় ভাই বোনদের অংশ হবে 3/1। বৈপিত্রীয় ভাই বোন বলতে বোঝানো হয়েছে যাদের মাতা এক পিতা ভিন্ন। আর আসা বলতে বোঝানো হয় অবশিষ্ট ভোগী, অর্থাৎ জুবিল ফুরুজদের নির্ধারিত অংশ বন্টন করার পর যে সকল অংশ বেঁচে যায় তা যাদেরকে দেওয়া হয় তাদেরকে আসাবা বলে। তো উল্লেখিত অবস্থায় দেখা যাচ্ছে 2টি মাত্র ভগ্নাংশ। এই ভগ্নাংশ দুটির হরগুলো হচ্ছে যথাক্রমে 4 ও 3। 4 এবং 3-এর লসাগু বের করলে লসাগু হয় 12, তাই এখানে 12 লেখা হয়েছে। অর্থাৎ রফিক সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে তার এই সকল ওয়ারিসদের মধ্যে সুন্দর সুচারুরূপে বন্টন করার জন্য 12 ভাগে বন্টন করতে হবে। এই 12 লসাগু এর মধ্যে প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে, তাহলে যার যার অংশ বেরিয়ে আসবে। এবার 12-এর মধ্যে আমি 4কে ভাগ দিলাম, 4 12 এর মধ্যে 3 বার যায়, 3 4 12, 3 1 3, অর্থাৎ স্ত্রীর অংশ পাবে 3। বৈপিত্রীয় ভাই বোনদের অংশ 3/1, তাও এই 3কে 12 মধ্যে ভাগ দিলে 4 বার যায়, 3 12 মধ্যে 4 বার যায়, 3 4 12, 4 1 4। এই 4 এবং 3 হিসেব করে দেখি, 4 3 হয় 7। তো 12 এর মধ্যে হতে 7টি অংশ চলে গেছে, আর আছে 5টি অংশ। এই সম্পূর্ণ 5টি অংশ চাচা অবশিষ্ট ভোগী হিসেবে প্রাপ্ত হবেন। মোট করে দেখানো হয়েছে এখানে 3 4 5, অর্থাৎ স্ত্রীর অংশ, ভাই বোনের অংশ, চাচার অংশ, মোট 12। এবার নগদ টাকা হিসাব দেখানো হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হয়েছে এখানে বৈপিত্রীয় ভাই বোনদের অংশ সমান সমান হয়, তাই 4 অংশ 2 2 করে উভয় প্রাপ্ত হবে। বোনও সমান পাবে, ভাইও সমান পাবে, যেহেতু এরা বৈপিত্রীয় ভাই বোন। সহোদরা ভাই বোন হলে ওই সময় সিস্টেম অন্যরকম হতো। নগদ টাকার হিসাব দেখানো হচ্ছে 60,000 টাকা। 60,000-কে 12 ভাগ করতে হবে। 60,000-কে 12 ভাগ করলে 1 ভাগে হয় 5,000। এই 5,000-কে যার যার অংশ দিয়ে গুণ করলে কে কত টাকা পাচ্ছে তা বের হয়ে আসবে। তো আমরা জানি, এই ইতিপূর্বে আমরা দেখেছি যে স্ত্রী অংশ পেয়েছেন 3। তো 5,000-কে 3 দিয়ে গুণ করলে 3 5 15,000 টাকা হয়। 60,000 টাকার মধ্যে 15,000 টাকা স্ত্রী পাবেন। আর বৈপিত্রীয় ভাই বোন 2 জন, এই 2 জনের অংশ ছিল 4, তো 4 5 20,000 টাকা।
প্রতিজন 10,000 টাকা করে পাবে। 20,000 হলে প্রতিজন সমান সমান ভাই বোন দুজন সমান সমান অংশ পাবে, যেহেতু তারা বৈপিত্রীয় ভাই বোন। এরপর আছে চাচা। চাচার অংশ যেহেতু 5, তো 5 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25,000 টাকা চাচা পাবে। তো হিসাব করে দেখেন এখানে 60,000 টাকা হিসাব মিলছে কিনা। এই 25 আর 15, 30, 40, 50, 60 মিলে গেছে। অনুরূপভাবে যদি জমি রেখে যায়, তাহলে কত শতক জমি রেখে গেছে, অত শতক জমিকে 12 ভাগ করে এই যে অংশটি বের হবে, সে অংশকে 3, 4, 5 এগুলো দিয়ে গুণ করলে স্ত্রী কত শতক পাবে, ভাই বোন কত শতক পাবে, চাচা কত শতক পাবে তা বের হয়ে আসবে। তদ্রূপভাবে স্বর্ণ চাঁদি হিসাবও হবে একই পদ্ধতিতে। তো ধন্যবাদ, এ ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি বা আপনি উপকৃত হয়েছেন বলে মনে করেন, তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার কোনো মন্তব্য থাকলে তাও জানাতে পারেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে শিখার এবং জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মরহুম জব্বার সাহেবের সম্পত্তি বন্টন, ফারায়েজ বা ইসলামী বন্টন নীতি, পর্ব 43। দর্শক, জব্বার সাহেব মৃত্যুবরণ করার পর উনি নগদ 60,000 টাকা রেখে যান এবং ওনার জীবিত ওয়ারিশ হিসেবে আছেন একজন সহোদরা বোন, আর একজন বৈমাত্রীয় ভাই, আর একজন বৈপিত্রেয়ী বোন। এখানে সহোদরা বলতে বোঝানো হয়েছে যাদের পিতামাতা এক ও অভিন্ন, আর বৈমাত্রীয় ভাই বলতে বোঝানো হয়েছে যাদের পিতা এক মা ভিন্ন। বৈপিত্রেয়ী বোন বলতে বোঝানো হয়েছে যাদের মা এক পিতা ভিন্ন। এমত অবস্থায় ওনার ওয়ারিসদের মধ্যে সহোদরা বোনের অংশ হবে এই 2/1, আর বৈপিত্রেয়ী বোনের অংশ হবে 6/1, আর বৈমাত্রীয় ভাই তিনি আসাবা হবেন। অর্থাৎ এনাদের নির্ধারিত অংশ বন্টন করার পর যদি কোনো অংশ অবশিষ্ট থাকে, তা ভাই প্রাপ্ত হবে আসাবা হিসেবে। তো দেখা যাচ্ছে এখানে দুটি মাত্র ভগ্নাংশ, দুই ভগ্নাংশের হরগুলো হচ্ছে যথাক্রমে 2 ও 6। 6 এবং 2 এর লসাগু বের করলে লসাগু হয় 6। এবার এই 6 এর মধ্যে প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে, ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে এনাদের অংশ বের করার জন্য। 2 6 এর মাঝে 3 বার যায়, 3 দুগুণে 6, 3 একে 3, তাই এখানে 3 লেখা হয়েছে। অর্থাৎ সহোদরা বোন অংশ পাবে 3। পুরো সম্পত্তিকে, জব্বার সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে 6 ভাগ ভাগ করা হবে। এই 6 ভাগের মধ্য হতে 3 ভাগ পাবে তার সহোদরা বোন। আর এখানে 6 আছে, এই 6 এর মাঝে একবার যায়, 6 একে 6, 1 একে 1। অর্থাৎ বৈপিত্রেয়ী বোন ওনার অংশ হবে 1, আর সহোদরা বোনের অংশ হবে 3। এবার 3 আর 1 যোগ করে দেখি 4 হয়েছে। তো 6 এর মধ্য থেকে 4 চলে গেলে আর 2টি অংশ থাকে, এই 2 অংশ পাবে ভাই, বৈমাত্রীয় ভাই আসাবা হিসেবে। এ হলো 6 ভাগ। এবার যোগ করে দেখানো হচ্ছে 3 2 1, 3 যোগ 2 যোগ 1, সব কটি মিলে মোট করলে 6 হয়। এবার নগদ 60,000 টাকার বন্টন দেখানো হচ্ছে। 60,000 টাকা, 60,000 টাকাকে আমাদের ভাগ করতে হবে 6 ভাগ। 6 ভাগ করলে 1 ভাগে হয় 10,000। এবার এই ওনার ওয়ারিসানদের অংশ, সহোদরা বোনের অংশ ছিল 3। 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 30,000 টাকা হয়। অর্থাৎ সহোদরা বোন পাবে 30,000 টাকা। আর বৈমাত্রীয় ভাইয়ের অংশ হয়েছে 2, আসাবা হিসেবে 2 অংশ সে প্রাপ্ত হয়েছে।
তো 10,000কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20,000 টাকা বৈমাত্রেয় ভাই পাবে। আর এক অংশ ছিল বই পিতৃ-বোনের, তো 10,000কে 1 দিয়ে গুণ করলে 10,000 হয়। তো 10,000 টাকা, মোট 60,000 টাকার মধ্যে 30,000 টাকা তার সহোদর বোন পাবে, আর বৈমাত্রেয় ভাই পাবে 2 অংশ 20,000 টাকা, বই পিতৃ বোন পাবে 1 অংশ 10,000 টাকা। এইভাবে 60,000 টাকা বন্টন করে দিতে হবে। আর যদি সম্পত্তি রেখে যায়, জায়গা জমি রেখে যায়, তা কত শতক জায়গা জমি রেখে গেছে সে পরিমাণকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 1 ভাগে যা আসে তাকে এই 3, 2, 1 এগুলো দিয়ে গুণ করলে কে কত শতক জায়গা পাবে তা বের হয়ে আসবে। অনুরূপভাবে স্বর্ণ চাঁদিরও বন্টন এই একই পদ্ধতিতে করে দিতে হবে। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের শিখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরেন্স বা ইসলামী বন্টন নীতি, পর্ব 44। সম্মানিত দর্শক, ইতিপূর্বে আমি এই বিষয়ের উপর আরো 43টি পর্ব অলরেডি আমার চ্যানেল এনহক সিটিজিতে আপলোড দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে দেখে নিয়ে আজকে যে পর্ব, এই পর্বে আলোচ্য বিষয় হচ্ছে মালিক সাহেবের সম্পত্তি বন্টন। মৃত মালিক সাহেব মারা গেছেন। মারা যাওয়ার সময় উনি নগদ 27,000 টাকা রেখে গেছেন এবং জীবিত ওয়ারিশ হিসেবে আছেন ওনার 2 জন সহোদরা বোন। সহোদরা বোন বলতে বোঝানো হয়েছে যাদের পিতা মাতা এক ও অভিন্ন। বৈমাত্রীয় ভাই আছে একজন। বৈমাত্রীয় ভাই অর্থাৎ মা ভিন্ন পিতা এক। বই পিতৃ বোন 2 জন। বই পিতৃ বোন মানে মা এক পিতা ভিন্ন। মায়ের যদি আগে একটা সংসার হয়ে থাকে, ওই সংসার থেকে আবার পরবর্তী আরেকটা সংসার গ্রহণ করে, ওই সময় এরকম সম্পর্কের ভাই বোন হয়ে থাকে বই পিতৃ বোন বা বই পিতৃ ভাই। তো উল্লেখিত অবস্থায় মালিক সাহেবের জীবিত ওয়ারিসানদের মধ্যে 27,000 টাকা ইসলামী শরীয়তের আলোকে কিভাবে বন্টন করতে হবে তা নিয়ে আজকের ভিডিও আলোচনা। এই অবস্থায় তার সহোদরা বোনগণ অংশ পাবেন 3/2। বৈমাত্রীয় ভাই উনি হবেন আসাবা। আসাবা মানে জুবিল ফরিজদের নির্ধারিত অংশ বন্টন করার পর কোনো অংশ যদি বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া অংশ যাদের হিস্সাংশে প্রাপ্ত হয় তাদেরকে আসাবা বলে। আর বই পিতৃ বোন 2 জন, ওনারা পাবেন 3/1 করে। তাহলে এই মর্মে দেখা যাচ্ছে এখানে মাত্র 2টি ভগ্নাংশ পাওয়া গেছে। একটা হচ্ছে 3/2 আর একটা 3/1। এই 2 ভগ্নাংশের হরগুলো হচ্ছে 3, এদের লসাগু হবেও 3, তাই এখানে 3 লেখা হয়েছে। অর্থাৎ মালিক সাহেবের পুরো সম্পত্তিকে 3 ভাগে ভাগ করতে হবে। ওই 3 ভাগে ভাগ করার পর কারা কে কতটুকু পাবে তা বের হবে। এখন এই 3 লসাগুর মধ্যে এই ভগ্নাংশের হর 3কে ভাগ দিতে হবে। 3 3-এর মধ্যে 1 বাদ যায়, 3 1-এ 3। ওই 1কে 2 এর সাথে গুণ করতে হবে, 2 1-এ 2, অর্থাৎ 2 অংশ পাবে সহোদরা বোন 2 জনে। আর এই 3 আবার এই 3-এর মধ্যে লসাগু 3-এর মধ্যে ভাগ দিতে হবে। 3 1-এ 3, এই 1 1-এ 1, 1-কে 1-এর সাথে গুণ দিলে 1 1, এই 3 ভাগ, 3 ভাগে ভাগ হবে। 2 ভাগ সহোদরা বোনগণ পাবেন আর 1 ভাগ পাবে বই পিতৃ বোনগণ। এইভাবে, আর যেহেতু কোনো অংশ অবশিষ্ট থাকে নাই, সেই হিসেবে বৈমাত্রীয় ভাই তিনি বঞ্চিত হবেন এই অবস্থায়। তো
এখানে মোট অংশ হবে 3, 2 আর 1 3। এবার নগদ টাকার ভাগ দেখানো হচ্ছে। নগদ টাকা হচ্ছে 27,000 টাকা। 27,000 কে 3 ভাগ করলে এক ভাগে হয় 9,000 টাকা। তাহলে সহোদরা বোন কয়ের অংশ ছিল যেহেতু 2, সে হিসেবে এখানে 2 লেখা হয়েছে। এই 9,000 কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18,000, 18,000 টাকা পাবে সহোদরা বন্ধুগণ। তো দুজনে যদি 18,000 টাকা পায়, তো 18,000 কে 50-50 ভাগ করে দিতে হবে, অর্থাৎ সমান সমান ভাগ করে দেবে। দুজনের মধ্যে জনপ্রতি 9,000 টাকা পড়বে, 9 দুগুণে 18। আর বইমাতৃ বোনদের অংশ ছিল যেহেতু 1, সেই হিসেবে 9,000 কে 1 দিয়ে গুণ করলে 9,000, 9 কে 9,000 টাকা পাবে। 9,000 টাকাকে আবার যেহেতু এখানে দুইজন, তারা সমান সমান পাবে, সমান সমান হলে জনপ্রতি হবে 4,500 টাকা। তো এই ছিল আজকের ভিডিও আলোচ্য বিষয়। উনি যদি সম্পত্তি রেখে যান, জায়গা জমি রেখে যান, তাহলে কত শতক জমি রেখে গেছে, কত শতক জমিকে মনে করেন 27 শতক যদি জমি হয়, 27 এখানে লিখতে হবে। 27 কে 3 ভাগ করতে হবে, ভাগ করে এক ভাগে যা পড়বে ওই ভাগফলকে যার যার অংশ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এখানে তাদের অংশ বের হয়ে আসবে। অনুরূপভাবে স্বর্ণ চাঁদি হিসাবও হবে। তো এই ছিল আজকের ভিডিও আলোচ্য বিষয়। আশা করি সবাই বুঝেছেন। সম্মানিত দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ।